আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জীবন পাঠের ষষ্ঠ ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এর আগে আরও 1.4 আগ পর্যন্ত মোট 5টি ক্লাস হয়ে গিয়েছে। তুমি যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে দেওয়া আছে, তুমি অবশ্যই দেখে নিও। দেখে নেওয়ার পরে এই ক্লাসগুলো দেখলে তোমার বুঝতে সুবিধা হবে ক্লাসগুলো। তো চলো আজকে আমরা এই জিনিসটা একটু ভালো মতো শিখি যে এই শ্রেণীবিন্যাসের ধাপ আসলে জিনিসটা কি, কেন করা হয়েছে ধাপগুলো, বা এই ধাপগুলো দেওয়ার গুরুত্বটাই বাকি। স্টার্ট। দেখো এখানে বলছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মোট ধাপ হচ্ছে 7টা। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন প্রশ্ন হলো যে এই যে 7টা সিরিয়াল ধাপ, এই ধাপের মধ্যে এই পৃথিবীর সকল জীব কিভাবে অবস্থান করবে, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো একটা জিনিস দেখো, ওরা কি বলছে, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ বা তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বৃদ্ধি পাবে, আর যত এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কী বলতো বেশি হবে। তাহলে যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত জীবের বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। তার মানে যত তুমি উপরের দিকে ধাপে যাবা তত জীবের সংখ্যা বাড়বে। কার সংখ্যা বাড়বে? জীবের সংখ্যা কি বাড়বে, বাট বৈশিষ্ট্যের সংখ্যা কি কমবে। কেমন বৈশিষ্ট্য? অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য। তার মানে অন্তর্ভুক্ত মানে হচ্ছে নিজেদের মধ্যে মিল সম্পূর্ণ বৈশিষ্ট্য। ভাইয়া বুঝি না এই জিনিসটা, একটু মনোযোগ দিও। ধীরে ধীরে আমরা নিচের দিকে যাই। দেখো একটু, যদি তুমি এটাকে এভাবে কল্পনা করো, একটি উল্টা পিরামিড কল্পনা করো। দেখো একটু উল্টা পিরামিড কল্পনা করো, তাহলে জিনিসটা একদম ভালো মতো বুঝতে পারবা। আমি 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ, 4 নম্বর ধাপ, 5 নম্বর ধাপ, 6 নম্বর ধাপ, 7 নম্বর ধাপ। আমি এখানে মোট 7টি ধাপ লিখছি। তুমি ধরে নাও যে রাজ্য হলো এইটা, এটা হলো বিভাগ বা পর্ব, এটা হলো শ্রেণী, এটা হলো বর্গ, এটা হচ্ছে তোমার হচ্ছে গোত্র বা ফ্যামিলি, এটা হলো জেনাস, এটা হলো কি স্পেসিস বা প্রজাতি। তো এখানে দেখো তো যে এই জায়গায় সবচেয়ে বড় অংশ কোনটা? এইটা না? তো এটা কি রাজ্য বা কি কিংডম? তুমি যদি এটাকে জীবের সংখ্যার দিকে মানে কল্পনা করো, যেগুলো জীবের সংখ্যা, তো দেখো তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখো তো দুই দিকে কি ছাড়ায় যায়নি। তার মানে কি ধীরে ধীরে জায়গাটা কি ব্রড হয় নাই। সব জায়গায় কিন্তু ইকুয়াল স্পেস, জায়গা কিন্তু সব জায়গায় সমান, বাট দেখো তো যতই উপরের দিকে যাচ্ছি তত জায়গাটা কি বড় হয়ে যাচ্ছে না। তার মানে এটাকে তুমি কল্পনা করবা জীবের সংখ্যার সাথে। তার মানে যতই প্রজাতি থেকে ধীরে ধীরে এক ধাপ করে উপরে উঠবো, যতই ধীরে ধীরে আমরা রাজ্যের দিকে চলে যাব, তত দেখো স্টেপ বাই স্টেপ আমার জীবের সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস শিখতে পারি যে রাজ্যের মধ্যে জীবের সংখ্যা সবচেয়ে বেশি। জীব মানে তোমরা সবাই আমি শিখিয়েছি উপরের ক্লাসগুলোতে, জীব মানে উদ্ভিদ এবং কি প্রাণী। তার মানে রাজ্যের মধ্যে জীবের সংখ্যা সবচেয়ে কি বলতো বেশি। অপরদিকে প্রজাতি দেখো সবচেয়ে নিচের দিকে আছে প্রজাতি, এরা অল্প একটু স্পেস নিয়ে আসে। তাহলে এখানে প্রজাতির মধ্যে জীবের সংখ্যা সবচেয়ে কি কম। আজকের পর থেকে তাহলে মনে রাখবা যে যতই আমরা ধীরে ধীরে এই যে তোমার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে 7টা ধাপ আছে শ্রেণীবিন্যাসের, এই 7টা ধাপের মধ্যে সবচেয়ে নিচের ধাপ হচ্ছে কি প্রজাতি, সবচেয়ে উপরের ধাপ কি রাজ্য বা কি কিংডম। কোনো কোনো জায়গায় তুমি এটাকে জগৎ হিসেবে লেখা দেখতে পারো, জগৎ। তার মানে একটা মজার জিনিস ফলো করে দেখো, রাজ্য বা জগৎ বা কিংডম যে লেখা আছে এটা কিন্তু সবচেয়ে উপরে। তার মানে এখানে জীবের সংখ্যা সবচেয়ে কী থাকবে বলতো বেশি থাকবে। যদি তুমি ধীরে ধীরে নিচের দিকে আসবা তত জীবের সংখ্যা কমবে, অর্থাৎ প্রজাতিতে সবচেয়ে কি কম। আমরা এই গ্রাফটা যদি একটু মনে রাখি যে এরকম উল্টা পিরামিড, তাহলে জিনিসটা আমাদের মাথার মধ্যে একদম গেঁথে যাবে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে আমি দিয়ে দিই, মনে রাখবা, সেটা হচ্ছে যে এই যে প্রজাতি বা স্পেসিস, এইটাকে বলা হয়, মনে রাখবা এই ধাপটাকে বলা হয় হচ্ছে মৌলিক একক। মৌলিক ধাপ মনে রাখবা বা মৌলিক একক মনে রাখবা, মৌলিক ধাপ বা মৌলিক একক মনে রাখবা। আমি আবারও বলি, শ্রেণীবিন্যাসে যে 7টা ধাপ আছে এর মধ্যে সর্বনিম্ন ধাপ হচ্ছে কোনটা? প্রজাতি। এটি হলো মৌলিক ধাপ বা কি বলতো মৌলিক একক। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এবার একটা মজার বিষয় ফলো করো তো, এখানে কেন বললো যে যত উপরের ধাপ, তার মানে যত ধীরে ধীরে কি উপরের দিকে যাবা, মানে প্রজাতি থেকে যত ধীরে ধীরে উপরের দিকে যাবা, রাজ্যের দিকে যাবা, তত তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কমবে।
বাট অন্তর্ভুক্ত জীবের সংখ্যা বাড়বে। এই যে যত আমরা প্রজাতি থেকে ধীরে ধীরে উপরের দিকে গেছি তত জীবের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়নি, অনেকগুলো জীব কিন্তু এখানে থাকতে পারবে। বাট অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য তত কি কমবে। কেন কথাটা বললো? কারণ যত তুমি ধীরে ধীরে উপরের দিকে উঠবা তত জীবের সংখ্যা বাড়বে। তার মানে কি, তুমি, তারপর তোমার বাঘ, একটা হরিণ, তারপর তোমার মনে করো যে একটা কুকুর, একটা বানর, আমাদের সবার মধ্যে কমন বৈশিষ্ট্য কোনটা? সব বৈশিষ্ট্য কমন। যে বৈশিষ্ট্যগুলো কমন এর সংখ্যা কি কম না? তার মানে হাতি, বানর, ঘোড়া, ভাল্লুক সবাই কিন্তু এখানে বসবাস করবে, বা এই তোমার শ্রেণীবিন্যাসে এই ধাপের মধ্যে থাকবে। যেহেতু এই জগতের সকল জীব, উদ্ভিদ, প্রাণী সবাই আমরা এই জগতের অন্তর্ভুক্ত। সুতরাং যত আমরা ধীরে ধীরে উপর দিকে যাচ্ছি তত আমাদের সংখ্যা কিন্তু বাড়তিছে, এই পুরো পৃথিবীর সব কিছু, সকল উদ্ভিদ, সকল প্রাণী। বাট তোমার সাথে কি একটা কুকুরের বৈশিষ্ট্য 100% মিলবে? তোমার সাথে একটা হাতির বৈশিষ্ট্য 100% মিলবে? তোমার সাথে একটা বানরের বৈশিষ্ট্য 100% মিলবে? মিলবে না। এবার একটা বানর, একটা হাতি, একটা ঘোড়া, একটা কুকুর, একটা মুরগি, বিভিন্ন রকমের প্রাণী যখন আমরা একই জায়গায় থাকবো তখন আমাদের মধ্যে কমন বৈশিষ্ট্য কত হবে বলো তো? সংখ্যা কি বেশি হবে? না, সংখ্যা হবে খুবই কম। আমাদের অন্তর্ভুক্ত যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের মধ্যে মিল সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলোর সংখ্যা কিন্তু খুবই কম হবে। যেমন আমরা সবাই প্রাণী, আমাদের সবার শরীরে কোষ আছে, এরকম তোমার মনে করো যে বৈশিষ্ট্যে মিল এরকমের সংখ্যা কিন্তু খুবই কম হবে। এজন্য বলা হয়েছে যত আমাদের সংখ্যা যত বাড়বে, এই যে আমাদের জীবের সংখ্যা যত বাড়বে তত আমাদের মধ্যে মিল সম্পূর্ণ বা অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কি কমবে। আর যত আমরা নিচের দিকে নামবো তত আমাদের কিন্তু জীবের সংখ্যা কমবে। জীবের সংখ্যা কম মানে কি, তোমার সাথে একটা শিম্পাঞ্জি বা একটা গরিলা, এদের বৈশিষ্ট্য কিন্তু অনেক মিল। বাট শিম্পাঞ্জি বা গরিলা কিন্তু একদম নিচের দিকে কিন্তু এসে তুমি মিল পাবা, একদম নিচের দিকে এসে কিন্তু মিল পাবা। তার মানে কি, আমাদের সংখ্যা কিন্তু যত কমে গেছে ধীরে ধীরে। তুমি আর মুরগি কিন্তু একরকম বৈশিষ্ট্যের না। তার মানে তুমি আর শিম্পাঞ্জি, দেখবা শিম্পাঞ্জির 2টা হাত, 2টা পা, ওদের গায়ে ঘন লম, তোমার গায়ে কিন্তু তোমার গায়েও লম। আবার ওদেরও মাথা আছে, তোমারও মাথা আছে, ওদেরও চোখ আছে, তোমারও চোখ আছে, ওদেরও 2টা কান, তোমারও 2টা কান। অনেকাংশে দেখবে তোমার ওর সাথে তুমি মিলে যাচ্ছ। তার মানে কি, এরকম মিল সম্পূর্ণ জীবের সংখ্যা কি কম না? তোমার মতো মিল সম্পূর্ণ জীবের সংখ্যা কি দুনিয়াতে কম না? অবশ্যই কম। যেহেতু তোমার মতো জীবের সংখ্যা ধীরে ধীরে কম যত হবে তত কি নিচের দিকে আসবে, আর নিচের দিকে আসলে জীবের সংখ্যা কমবে। কিন্তু আমার আর শিম্পাঞ্জির মধ্যে, আমার আর গরিলার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য কিন্তু অনেক মিল। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হইল যে যত জীবের সংখ্যা বাড়ে ওদের মধ্যেকর মিল সম্পূর্ণ বৈশিষ্ট্যের সংখ্যা তত কমে, আর যত জীবের সংখ্যা কমে তাদের মধ্যে মিল সম্পূর্ণ বৈশিষ্ট্যের সংখ্যা তত কি বাড়ে। মূলত এই প্যারা দ্বারা এখানে এই জিনিসটাই বুঝিয়েছে। আশা করি তোমরা আমার এই উদাহরণ থেকে তোমরা খুব সুন্দর মতো জিনিসটা বুঝে ফেলছো যে কেন এখানে এই কথাটা বললো। অনেক স্টুডেন্টই এই জায়গায় এই জিনিসটা বুঝতে পারে না যে এখানে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম, অন্তর্ভুক্ত জীবের তোমার বৈশিষ্ট্য সংখ্যা তত কম, তত মানে জীবের সংখ্যা বেশি কেন, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। আশা করি তোমরা এই গ্রাফ এবং আমার উদাহরণের সাহায্যে তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। যদি ক্লিয়ার না হও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, ওকে, এবার চলে আসে নিচের দিকে। কি বলছে ভাই এখানে? এই যে রাজ্য থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে 7টা ধাপ, একটু দয়া করে 7টা ধাপ মনে রাখবা। এখন তোমার ব্রেনে একটা ছোট্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি, ভাইয়া পর্ব আর বিভাগ কি এক জিনিস? আসতে পারে, কিন্তু ভাইয়া মনে রাখবা পর্ব ও বিভাগ এক জিনিস নয়, একই রকম বাট এক জিনিস নয়। কারণ এটা জীবের বেলায় বলা হয়েছে, যেহেতু জীবের কথা বলা হয়েছে সুতরাং পর্ব এবং বিভাগ উভয়টাই দেওয়া। যদি এখানে শুধু উদ্ভিদ লেখা থাকতো বা শুধু প্রাণী লেখা থাকতো তাহলে মনে রাখবা এইটা এবং এইটার মধ্যে যে কোনো একটা হইতো। কোনটা কখন হবো? টেকনিক দিয়ে মনে রাখবা। প দিয়ে মনে রাখবো প্রাণী, প্রাণী। আর মনে রাখবা উদ্ভিদের বেলায় কি হবে বলো তো? বিভাগ। তাহলে পতে যদি প্রাণী হয় তাহলে প্রাণীর বেলায় লিখবো ফাইলাম বা পর্ব, আর যখন উদ্ভিদের বেলায় লিখবো তখন লিখবো কি? বিভাগ। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছো কখন ফাইলাম বা পর্ব ইউজ করব, কখন বিভাগ ইউজ করব। মনে রাখবো, আমি আবারও বলছি, যখন প্রাণী লিখবো, প্রাণীর শ্রেণীবিন্যাস লিখবো, তখন পর্ব কথাটা লিখবো। যখন উদ্ভিদের শ্রেণীবিন্যাস লিখবো আমরা, তখন বিভাগ বা কি ডিভিশন কথাটা লিখবো। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছো। এবার মজার বিষয়টা ফলো করো। এখানে প্রত্যেকটার ইংরেজি একটু কষ্ট করে পড়ে ফেলা দিবা, কারণ স্যাররা চাইলে পরে কিন্তু ইংরেজিতে প্রশ্ন আসতে পারে। যেমন রাজ্যের ইংরেজিকে কিংডম,
বিভাগ, পর্বের ইংরেজি কি ফাইলাম, বিভাগ ইংরেজি কি ডিভিশন, শ্রেণীর ইংরেজি কি ক্লাসে সবাই জানো, বর্গের ইংরেজি কি অর্ডার, গোত্রের ইংরেজি কি ফ্যামিলি, গণের ইংরেজি কি জেনাস, পদ্ধতি কি স্পেসিস। আশা করি তোমরা এই শ্রেণীবিন্যাসের ধাপগুলো নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন নাই। এবার একটা মজার বিষয় তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা কি, একটা জিনিস দেখো তো, যত আমরা উপর থেকে নিচের দিকে আসতেছি তত, এই যে আমি একটু আগে অঙ্কন করছিলাম, তত দেখো তো আমাদের অন্তর্ভুক্ত কি প্রাণীর সংখ্যাকে ধীরে ধীরে কি কমে না? এদের সংখ্যাটা কি দুই সাইড থেকেই কমতে কমতে একদম নিচের দিকে চলে আসছে। তো এইটার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলো এর মধ্যে থাকবে কিছুটা, এটারগুলো এখানে, এটারগুলো এখানে, এটারগুলো এখানে, এটারগুলো এখানে। এখন তোমাকে যদি বলা হয় যে মানুষের প্রজাতি কোনটা, তুমি বলবা হোমোসেপিয়ান্স। হোমোসেপিয়ান্স, কারণ মনে রাখবা প্রজাতির খণ্ড হলো দুইটা। আমরা সামনে নামকরণে খুব সুন্দর মতো শেখাবো। প্রজাতি কথাটা যদি মানে কখনো পরীক্ষায় আসে, খবরদার শুধুমাত্র সেপিয়ান্স বলবা না, বলবা প্রজাতির খণ্ড দুইটা। উপরের সবগুলো হলো এক পদই, বাট প্রজাতির খণ্ড দুইটা। হোমোসেপিয়ান্স, তোমাকে হোমো বলতে হবে, সেপিয়ান্সও বলতে হবে। তো হোমোসেপিয়ান যদি প্রজাতি হয় তাহলে গণ কি, হোমো, গোত্র কি, বর্গ কি, শ্রেণী কি, পর্ব কি, একদম শেষ পর্যায়ে কি গিয়ে রাজ্য। রাজ্য কি, আমরা কোন রাজ্যের? আমরা পড়ে আসিনি উপরের দিকে, আমরা অ্যানিমিলিয়া রাজ্যের। এখন আমরা অ্যানিমিলিয়া রাজ্যের, আমরা আচ্ছা আমু অ্যানিমিলিয়া রাজ্যের, একটা বাঘও কি অ্যানিমিলিয়া রাজ্যের, বাট বাঘের প্রজাতি কি আমার মতো হোমোসেপিয়ান্স না, ওর হলো প্যান্থেরা টাইগ্রিস। তার মানে ওর গণনা আমার প্রজাতির নাম কি ভিন্ন। তার মানে এই লাস্টের দুইটা এসে কিন্তু ওর সাথে মিলতেছে না আমার, বাট উপরেরগুলো কিন্তু অনেকাংশেই কি বলতো মিলে যায়। ও করোটা পর্বের, আমিও করোটা পর্বের। ও ম্যামেলিয়া তোমার শ্রেণীর, আমু ম্যামেলিয়া শ্রেণী, কারণ ও মায়ের বুকের দুধ পান করে বড় হয়। তার মানে কিছু বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, আবার কিছু কি মিলতেছে না। তার মানে একটা মজার বিষয় হলো যে আমি হোমোসেপিয়ান্স, আমার গণ হলো কি হোমো, আবার এই বৈশিষ্ট্য, আমি এই জীবটাই কিন্তু আবার কোনো না কোনো গোত্রের অন্তর্ভুক্ত, আমি আবার কোনো না কোনো বর্গের অন্তর্ভুক্ত, আমি কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত, আমি কোনো না কোনো পর্বের অন্তর্ভুক্ত, আমি কোনো না কোনো কি রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে নিচের ধাপটা, এই প্রজাতিগুলো মিলি তৈরি হয় কি গণ, গণ মিলে কি তৈরি হয় গোত্র, গোত্র মিলে কি তৈরি হয় বর্গ, বর্গ মিলে তৈরি কি হয় শ্রেণী, শ্রেণী মিলে কি পর্ব, পর্ব মিলে কি রাজ্য। এই জন্য দেখো ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এরকম করতে 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 লাস্টে দেখি সকল পৃথিবীর সকল জীব কি এই রাজ্য বা কি জগতের অন্তর্ভুক্ত। এই যে একজন আরেকজনের আন্ডারে, তার মানে কি নিচেরটা ছোট উপরেরটা কি বড় হয়েছে, নিচেরটা ছোট সংখ্যায় আর উপরেরটা কি ধীরে ধীরে কি বাড়ছে। মনে রাখবা এই যে একজন আরেকজনের অন্তর্ভুক্ত, তার মানে কি প্রজাতিটা গণের অন্তর্ভুক্ত, গণটা গোত্রের অন্তর্ভুক্ত। তাহলে একজন যে আরেকজনের অন্তর্ভুক্ত, এই জিনিসটাকে আমরা ম্যাথের বেলায় কিন্তু তোমার হচ্ছে উপসেট দিয়ে প্রকাশ করি। মনে করো একটা কথা, আমি একজন শিক্ষক, এখন আমি মনে করো শুক্রবারে ক্লাস নিব না, আমি শুক্রবারে বাইরে থেকে একজন শিক্ষক নিয়ে এসে তোমাদেরকে পড়াই দিলাম। আচ্ছা উনি কি এই প্রতিষ্ঠানের মূল শিক্ষক? না, উনি কিন্তু আমার অনুপস্থিতিতে আসছে সাময়িক সময়ের জন্য, তার মানে উনি আমার আন্ডারে, আমি ওনাকে পাঠাইছি বিধায় আসতে পারছে। আমি যা জানি উনি ওই ক্লাসটা সম্পর্কে ততটুকু জানে, তাই এখানে পাঠাতে পারছি। আমি যতটুকু জানি তিনি কিন্তু ততটুকু জানে না। তার মানে কি ও আমার অন্তর্ভুক্ত, তাহলে আমি ওর চেয়ে কি বড়। কথা বুঝছো নাকি বোঝো না আমার কথা? সাপোজ ধরো এক জায়গাতে ধরো এর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। বি এর মধ্যে মনে করো যে 2 আছে আর 3 আছে। তার মানে কি এখানে বড়কে এ, ছোটকে বি, তার মানে এই বিটা কার অন্তর্ভুক্ত? এ এর অন্তর্ভুক্ত। তার মানে বিটাকে কি বলা হবে? এ এর কি উপসেট। এবার দেখো তো উপরেরটা বড় নিচেরটা ছোট, এই যে উপরেরগুলো বড় ধীরে ধীরে নিচের দিকে কি ছোট হয়ে যায় নাই? তার মানে কি নিচেরটা উপরেরটার কি উপসেট। বুঝছো নাকি বোঝো নাই? তার মানে কি এখানে যেমন বি এ এর কি উপসেট, ঠিক তেমনই প্রজাতি গণের উপসেট, গণ গোত্রের উপসেট, গোত্র বর্গের উপসেট। এই যে স্টেপ বাই স্টেপ এরকম যে নিয়ম সাজানো হয়েছে, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। কি বলা হয়? নেস্টেড হায়ারার্কি। একটু মনোযোগ দিও সবাই, দেখো তোমাদের পরের পেজে লেখা আছে সুন্দর করে। এই যে উপরের বড় ধাপ, মানে উপরের ধাপ যেন বড় একটি সেট, উপরের ধাপটা বড় সেট, আর তার নিচের ধাপটা হলো কি তার উপসেট। বুঝছো নাকি বোঝো নাই? রাজ্যের উপসেট হলো কি পর্ব, কারণ রাজ্যটা কি দেখো তো উপরে, আর পর্বটা কি তার নিচে।
তাহলে এই রাজ্যের উপসেট কোনটা? পর্ব। তাহলে রাজ্যের উপসেট কে? পর্ব। তাহলে পর্ব হলো কার উপসেট? রাজ্যের উপসেট। মানে নিচেরটা উপরেরটার কি? উপসেট। কথা বুঝছো কিনা? এই যে এই সিস্টেমটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। কি বলা হয়? নেস্টেড হায়ারার্কি। এখান থেকে পড়ার মতো তেমন কিছু আর নাই, শুধু এইটুকু এখান থেকে পড়বা নেস্টেড হায়ারার্কি কি। তবে একটা মজার বিষয় তোমাকে আমি বলে রাখি, খুব মাথার মধ্যে গেঁথে রেখো, সেটা হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ যে শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ উল্লেখ করা আছে, এই প্রত্যেকটা এক একটা ধাপকে বলা হয় হচ্ছে ট্যাগজন। ট্যাগজন বলা হয়। কি বলা হয়? ট্যাগজন বলা হয়। আমি আবারও বলছি, শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা যে ধাপ আছে, 7টি ধাপ, আমাদের স্বীকৃত ধাপ 7টা, এই 7টি ধাপকে এক একটা ধাপকে বলা হয় ট্যাগজন। এটা এক বচন। আর যদি তুমি বলো অনেকগুলো ধাপ, তাহলে ওকে বলা হবে হচ্ছে বহু বচনে ট্যাগজা। কি বলা হবে? ট্যাগজা। কি বলা হবে বলো তো? ট্যাগজা। এটা কিন্তু তোমাদের বইতে লেখা নাই, বাট কথাটা ইম্পর্টেন্ট। কোনো সময় দেখা যায় স্কুল পরীক্ষাগুলোতে চলে আসে এগুলো। হ্যাঁ, যে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপকে কি বলা হয়, সোজা কথা বলে দিবা কি? ট্যাগজন বলা হয়। আশা করি আমার কথা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এবার আমরা একটা সুন্দর জিনিস শেখাই দিই, সেটা হচ্ছে কি, যদি উপরের ক্লাসগুলোতে আমি এটা করিয়েছিলাম, প্রজাতি কি অনেক সময় ক নম্বরে প্রশ্ন হয়। সরাসরি মনে রাখবা একটা কথা, যে প্রজাতি বলতে বোঝাই হলো একদল জীব যারা বৈশিষ্ট্যে অধিক মিল সমপূর্ণ ও নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান জন্ম দেয়, ওরকম একদল জীবকে বলা হয় প্রজাতি। আবারও বলি, প্রজাতি হচ্ছে একদল জীব যারা বৈশিষ্ট্য অধিক মিল সম্পূর্ণ, এমনকি তারা নিজেদের মধ্যে যৌন মিলনে, একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে তারা উর্বর সন্তান জন্ম দেয়। উর্বর সন্তান বলতে কি বোঝাচ্ছে? যারা পরবর্তীতে আবার বংশ পরম্পরা সৃষ্টি করতে পারে। একটা পুরুষ ছাগল, একটা মহিলা ছাগল, পরস্পর কিন্তু দেখো বৈশিষ্ট্যে অধিক মিল, দুজন দেখতে প্রায় কিন্তু একই রকম। এরা যদি যৌন মিলনে আবদ্ধ হয়, ওদের যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটা কিন্তু পরবর্তীতে বড় হয়ে আবার কিন্তু ছাগলের বাচ্চা জন্ম দিবে। তার মানে কি, যে বাচ্চাটা হয়েছিল ওটা কিন্তু উর্বর সন্তান, আর যদি হওয়ার পরপরই কিছুদিনের মধ্যে মারা যায়, ওটা হয় অনুর্বর সন্তান। তাহলে মনে রাখবা যে প্রজাতি বলতে একদল জীবকে বোঝানো হয় যারা বৈশিষ্ট্য অধিক মিল সম্পন্ন এবং যারা নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান জন্ম দিতে সক্ষম। আশা করি তোমরা প্রজাতির সংজ্ঞা নিয়ে কারো কোনো অসুবিধা নাই। কেউ যদি বলে গণ কি, তুমি এবার চালাকি পথ অবলম্বন করবা, বলবা যে একাধিক প্রজাতি নিয়ে গণ গঠিত হয়। গোত্র কি? একাধিক গণ নিয়ে গোত্র গঠিত হয়। বর্গ কি? একাধিক গোত্র নিয়ে বর্গ গঠিত হয়। গণ নিয়ে গোত্র, গোত্র নিয়ে কি বলতো? বর্গ। শ্রেণী কি? একাধিক বর্গ নিয়ে শ্রেণী। পর্ব কি? একাধিক শ্রেণী নিয়ে কি বলতো? পর্ব। রাজ্য কি? একাধিক পর্ব নিয়ে কি? রাজ্য। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তুমি চলে যাবা। এমসি যদি আসে যে পৃথিবীর সবচেয়ে বেশি জীব কার অন্তর্ভুক্ত, বলে দিবা কি? রাজ্য। সবচেয়ে কম কথায়? প্রজাতিতে। যত ধীরে ধীরে নিচের দিকে নামবা, প্রত্যেকটা স্টেপে জীবের সংখ্যা কি কমবে। কথা বুঝছো কি? কিন্তু অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কি? বাড়বে। একটু কাইন্ডলি এই কথার মাথায় রাখবা, উপর থেকে নিচের দিকে জীবের সংখ্যা কমে, কিন্তু অন্তর্ভুক্ত মানে মিল সম্পূর্ণ বৈশিষ্ট্যের সংখ্যা কি? ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই একটা প্রজাতি মনে করো, একটা প্রজাতি। প্রজাতি কারা? মানুষের প্রজাতি কি? হোমো স্যাপিয়েন্স। তো আমি একটা মানুষ, আমেরিকানও একটা মানুষ, তো আমেরিকানের মধ্যে আর আমার মধ্যে বৈশিষ্ট্য কি? অনেক মিল না? অনেক মিল। তারও দুইটা চোখ, তারও একটা পেট, তারও মনে করো দুইটা কান, তারও তোমার চুল আছে, আমারও চুল আছে। হ্যাঁ, চুলের কালারটা কিছুটা ভিন্ন। এই যে সামান্য কিছু বৈশিষ্ট্য অমিল, তাছাড়া অধিকাংশ বৈশিষ্ট্যে কী বলতো? মিল সম্পূর্ণ। তুমি নিগ্রোর কথা কল্পনা করো, তাদেরও যা আছে আমাদেরও তাই আছে। তার মানে কি, আমাদের মধ্যে বৈশিষ্ট্য কিন্তু অনেক মিল, বাট আমরা মানুষ কিন্তু
মানুষের সংখ্যা কিন্তু প্রজাতির সংখ্যা কিন্তু একটাই, হোমোসেপিয়ান্স। তার মানে কি হোমোসেপিয়ান্সের মধ্যে শুধু মানুষই পড়বে, অন্য কোনো প্রাণী পড়বে না। তাহলে জীবের সংখ্যা কি কম, বাট প্রজাতি তোমার বৈশিষ্ট্যের সংখ্যা কী বলতো অধিক মিলসম্পন্ন, মানে অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কী বলতো অনেক বেশি মিলসম্পন্ন। আমরা এই জন্যই বলা হয়েছে উপর থেকে নিচের দিকে জীবের সংখ্যা কমে, বাট অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কী বলতো বৃদ্ধি পায়। আশা করি তোমরা এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই, তোমরা এই জিনিসটা খুব ভালো মতো রিয়েলাইজ এবং বুঝতে পারছো। এবার এখানে দেখো সুন্দর করে মানুষের শ্রেণীবিন্যাস দেওয়া, একটা মানুষের শ্রেণীবিন্যাস এখানে দেওয়া আছে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে ফেলি। আমরা অলরেডি কিন্তু এই যে রাজ্য বা কিংডম, তারপর তোমার হচ্ছে পর্ব বা ফাইলাম, দেখো মানুষ কি প্রাণী না, তাই দেখো কি লিখছে ফাইলাম। যেখানে উদ্ভিদে লিখতাম তাহলে এখানে লিখতাম কি ডিভিশন বা কি বলতো বিভাগ। আশা করি আমার কথা বুঝতে পারছো তোমরা। তাহলে মনে রাখবো রাজ্য, মানুষের রাজ্য কি অ্যানিমেলিয়া, এমসিকিউ আসতে পারে, এটা নর্মাল বিষয়, এটা সবাই আমরা জানি। কেন অ্যানিমেলিয়া, আমরা কি প্রাণী তাই। এখন প্রশ্ন দেখো তো, আমরা অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য শিখলাম না, সেখানে কিন্তু আমরা শিখছি যে এরা সুকেন্দ্রিক। মনে রাখবা আজকের পর থেকে সুকেন্দ্রিক কেন বললো, সু মানে হচ্ছে মনে রাখবা ভালো বা প্রকৃত, আর কেন্দ্রিক মনে রাখবা আজকের পর থেকে কেন্দ্রিকা, এই শব্দটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তার মানে সুকেন্দ্রিক, এই কেন্দ্রিক কথাটা আসছে কেন্দ্রিকা থেকে। তার মানে সুকেন্দ্রিক মানে হচ্ছে ভালো বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। আমরা বিগত ক্লাসে কিন্তু শিখছি যে যাদের মধ্যে ভালো বা প্রকৃত নিউক্লিয়াস থাকে তারা কিন্তু ইউক্যারিওটিক, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। তার মানে আমরা তো মানুষ, আমরা তো উন্নত, তাহলে আমাদের কি সুকেন্দ্রিক কোষ থাকবে, শিওর। এবার একটা মজার বিষয় ফলো করো, আমাদের বডিটা কিন্তু একটা কোষ না, কোটি কোটি কোষ আছে, ট্রিলিয়ন কোষ আছে। সুতরাং আমরা কি কোষী, বহুকোষী। আমরা পরভোজী, কারণ কি আমাদের ব্যাখ্যা আগেই দিয়ে ফেলছি আমরা যে আমাদের শরীরের মধ্যে প্রতিটা কোষের মধ্যে কিন্তু প্লাস্টিড নেই, কি নেই, প্লাস্টিড নেই। যেহেতু প্লাস্টিড নেই, সুতরাং আমরা কিন্তু সালোক সংশ্লেষণ ক্রিয়া ঘটাতে পারবো না। সালোক সংশ্লেষণ বিক্রিয়া যদি আমাদের বডিতে না ঘটে, আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবো না। যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবো না, সুতরাং আমরা সবুজি না পরভোজী, অবশ্যই পরভোজী। গেল, জটিল টিস্যুতন্ত্র আছে। দেখো আমাদের বডিতে কিন্তু টিস্যুগুলো কিন্তু জটিল টিস্যুতন্ত্র। তোমরা এর পরবর্তী চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টার যখন পড়বা, ওখানে টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ওটা পড়তে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের বডিতে কত ধরনের টিস্যু আছে। দেখবা টিস্যুর প্রকারভেদের মধ্যে গিয়ে দেখবা তুমি যে কলামনাল টিস্যু আছে, তারপর তোমার আবরণী টিস্যু, বিভিন্ন রকমের আবরণী টিস্যু আছে, কলামনাল, তারপর স্কোয়ামাস, বিভিন্ন রকমের টিস্যু আছে। কিন্তু আমাদের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকমের টিস্যু দিয়ে গঠিত। এলে অধিকাংশই কি বলতো জটিল টিস্যু, তাই বলা হয়েছে যে এদের জটিল টিস্যুতন্ত্র আছে। টিস্যু কি, তন্ত্র কি, এসব বিষয়ে কিন্তু আমরা একটু আগেই মানে বিগত যে ক্লাসগুলো নিয়েছে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তুমি যদি ক্লাসগুলো দেখে না থাকো, বিগত দিনের ক্লাসগুলো দেখে আসো, তাহলে তোমার পড়াগুলো বুঝতে কি বলতো অনেক সুবিধা হবে। চলো আমরা নিচের দিকে নামি। এবার চলো সব মানুষের পর্বের নাম কি দেওয়া, কর্ডাটা। কেন মানুষের পর্বের নাম কর্ডাটা, একটু মনোযোগ দিও। দেখো আমার কাছে একটা মানুষের কঙ্কাল আছে। এই মানুষের কঙ্কালটার দিকে একটু তোমরা নজর দিলে বুঝতে পারবা। পিঠের এই দিকের এই যে হাড্ডিটা দেখতে পাচ্ছ বরাবর, এটার নাম হলো মেরুদণ্ড। কি নাম, মেরুদণ্ড। মেরুদণ্ডের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় কশেরুকা। মুরগির গলা খাও না, মুরগির গলা যখন ভাঙবা দেখবা জায়গাটা খণ্ড খণ্ড হয়ে যায়, তখন দেখবো ওইটি গণ্ডের নাম হচ্ছে কি বলতো কশেরুকা। মুরগির পিঠের পিছন দিয়ে তোমার হচ্ছে এরকম লম্বা একটা দণ্ড থাকে, মানুষের থাকে, গরুর থাকে, ছাগলের থাকে। যেহেতু প্রাণীগুলোর এই পিছন দিয়ে একটা ব্যাকসাইড দিয়ে, পিঠের ব্যাকসাইড দিয়ে কিন্তু একটা মেরুদণ্ড থাকে। এই জন্য আমরা কিন্তু কার অন্তর্ভুক্ত, কর্ডাটার অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন, ভাইয়া সকল প্রাণীর বেলায় কি মেরুদণ্ড থাকবে না? কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে নটোকট আজীবন থেকে যায়। এখন প্রশ্ন তোমার ব্রেনের মধ্যে আসলো, নটোকট কি? মনে রাখবা নটোকট হচ্ছে একটা স্থিতিস্থাপক, মানে যেটাকে তুই বাঁকালে আবার আগের অবস্থায় ফিরে যায়, এরকম স্থিতিস্থাপক একটি দণ্ড। যে দণ্ডটা ভাঙে না, কিন্তু সহজে ভাঙে না। বাট জন্মের আগ থেকে, যেমন আমরা যখন ছোট ছিলাম, মায়ের পেটে ছিলাম, ভ্রূণ অবস্থায় ছিলাম, আমাদের পিঠের মানে পিছন সাইডে যে দণ্ডটা ছিল ওটা কিন্তু নটোকট হিসেবে ছিল। এক কথা
এই যে মেরুদণ্ড দেখতে পাচ্ছ না এখন তুমি, এই মেরুদণ্ডটা কিন্তু ছিল না, কিন্তু এই মেরুদণ্ডটা কিন্তু ছিল হলো নটোকর্ড হিসেবে। এই জন্য দেখবা আমরা যখন ছোটোবেলায় বাচ্চাদেরকে কোলে করি, দেখবা পিঠের নিচে এভাবে হাত দিয়ে কোলে করি না, এবার সুন্দর হাত দিয়ে কিন্তু কোলে করি। কেন? কারণ এই পিছনের এটা কিন্তু মেরুদণ্ড কিন্তু পরিপক্ক হয় না, জন্মের সময় কিন্তু পরিপক্ক হয় না, ওটা কিন্তু নটোকর্ড হিসেবেই বলতে গেলে থেকে যায়। দেখবা 6 মাস 7 মাস হওয়ার পরে কিন্তু বাচ্চারা বসা শিখে। এবার দেখবা 1-1.5 বছর হওয়ার পরে কিন্তু বাচ্চা কিন্তু হাঁটা শিখে। তার মানে কি, যত দিন যায় ধীরে ধীরে আমাদের নটোকর্ডটা ধীরে ধীরে স্থিতিস্থাপক নটোকর্ডটা ধীরে ধীরে অস্থিতে রূপান্তর হয়ে এটা কিন্তু তোমার হচ্ছে শক্ত হয়ে যায়। তখন কিন্তু আমরা সব কিছু করতে পারি। আশা করি বুঝতে পারছো যে নটোকর্ডও কিন্তু পিঠের ব্যাকসাইড দিয়ে থাকবে। পরবর্তীতে আমরা যারা মানুষ, আমাদের বেলায় নটোকর্ডটা কি তোমার আজীবন থাকে না, আমাদের নটোকর্ডটা ধীরে ধীরে মেরুদণ্ডে কী হয়ে যায় বলো তো, প্রতিস্থাপিত হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। কি বলছে ওরা, জীবের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। কোনো এক পর্যায়ে মানে কি, আমাদের যেমন ছিল কি ভ্রূণ অবস্থায় বা অপরিণত অবস্থায়, আমরা যখন ধীরে ধীরে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বড় হচ্ছি, ধীরে ধীরে আমরা যখন বড় হয়ে যাচ্ছি, তখন আমাদের ওই নটোকর্ডটাই প্রতিস্থাপিত হয়ে কিসের রূপান্তর হয়ে গেছে, মেরুদণ্ডে। যেহেতু আমাদের জীবনের কোনো একটা দশায় এই নটোকর্ডটা ছিল, তাই আমরা কোন পর্বের অন্তর্ভুক্ত হব, কর্ডাটা। আশা করি আমার কথা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। কোনো কোনো প্রাণীর বেলায় ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, সারা জীবন নটোকর্ড থেকে যায়। তারাও কার অন্তর্ভুক্ত হবে বলো তো, তারাও কর্ডাটার অন্তর্ভুক্ত হবে। আশা করি ক্লিয়ার। ক্লাস, আমরা ক্লাস কি, ম্যামেলিয়া। মাম্মা দেখবা ছোটো বাচ্চাদের বলা হয় যে আম্মু বলো তো, তারা কিন্তু বলে মাম্মা, অনেক কিন্তু মাম্মা বলে। কিন্তু আসলে মাম্মা বলতে কি বোঝাচ্ছে বলো তো, মা। দেখো আমরা কিন্তু নর্মালি ছোটোবেলায় কিন্তু সবাই, আমরা যারা স্তন্যপায়ী প্রাণী, আমরা কিন্তু সবাই কিন্তু মায়ের বুকের দুধ পান করে বড় হই। এক কথা, আমরা ছোটোবেলা থেকে আমরা একটু পরিণত হওয়া পর্যন্ত যখন খাবার খাইতে পারি না, তখন কিন্তু আমরা মায়ের বুকের দুধ পান করে বড় হই। যেহেতু বা যারা মায়ের দুধ পান করে বড় হয়, এদের শ্রেণীটা কি হয়, এদের শ্রেণীটা হচ্ছে ম্যামেলিয়া। দেখো বলছে কত সুন্দর করে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, মায়েরা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তো আমরা মায়ের বুকের দুধ পান করে বড় হই। আর একটা জিনিস দেখো তো, আমাদের গায়ে কি প্রচুর লোম না? ছেলে বলো মেয়ে বলো সবার শরীরেই কিন্তু লোম থাকে, কম বেশি সবার শরীরেই কিন্তু আছে। তার মানে আমাদের গায়ে লোম আছে, 1 নাম্বার। নাম্বার 2, যে আমরা মায়ের বুকের দুধ পান করে বড় হই। এই জন্য আমরা কার অন্তর্ভুক্ত, আমরা ম্যামেলিয়ার অন্তর্ভুক্ত। গরুর বাচ্চা কিন্তু বাছুর বলা হয়, এই গরুর বাচ্চা কিন্তু গরুর দুধ পান করে বড় হয়। তার মানে কি, আবার গরুর গায়ে কি লোম আছে না, চামড়ার উপরে লোম থাকে না প্রচুর? তার মানে কি, দেখো তারা মায়ের দুধ পান করে বড় হচ্ছে, আবার তাদের গায়ে লোমও আছে। সুতরাং তারা কোন শ্রেণীর হবে বলো তো, তারা কিন্তু ম্যামেলিয়া শ্রেণীর হবে। আমাদের বৈশিষ্ট্য তাই, গায়ে লোম আছে, মায়ের বুকের দুধ পান করে বড় হই, সুতরাং আমরাও কার অন্তর্ভুক্ত হব, ম্যামেলিয়ার। এবার চলছি পরবর্তী ধাপে, বর্গ। ভাইয়া মানুষের বর্গ হচ্ছে প্রাইমেট। কি প্রাইমেট? কেন প্রাইমেট? একটা মজার বিষয় ফলো করো তো, আমি এই কলমটা আঁকড়ে ধরলাম না, এই কলমটা কি আঁকড়ে ধরলাম, আমাদের আঁকড়ে ধরার উপযোগী হাত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু যাদের এরকম আঁকড়ে ধরার মতো হাত আছে, তারা কোন বর্গের অন্তর্ভুক্ত হবে, প্রাইমেট। আচ্ছা তুমি কত জিনিস কল্পনা করো তো, একটা কুকুরের বাচ্চা কিন্তু কুকুরের দুধ পান করে বড় হয়, তার মানে কুকুরকে তুমি বলতে পারো যে তার শ্রেণী হলো ম্যামেলিয়া, বাট তুমি কুকুরকে কিন্তু বর্গ প্রাইমেট বলতে পারবা না। কেন? কারণ কুকুরের কিন্তু আঁকড়ে ধরার মতো কোনো হাত নাই। গরুকে তুমি ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারবা, বাট গরুর কিন্তু আঁকড়ে ধরার মতো হাত বা পা নাই। ওদের পা আছে, হাত মানে পা আছে, সামনে দিকে তো তুমি যে হাত কল্পনা করো বা অগ্রপথ কল্পনা করো, তাহলে কিন্তু দেখো ওদের কিন্তু ওদের কিন্তু হাত আঁকড়ে ধরার মতো কোনো হাত নাই। সুতরাং ওদেরকে তুমি এই প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত করতে পারবা না। মানুষের হাত আছে আঁকড়ে ধরার মতো, তাই মানুষ কি প্রাইমেট বর্গের। বলছে আঁকড়ে ধরার মতো উপযোগী হাত আছে, এমনকি দৃষ্টিশক্তি বেশি উন্নত। আমাদের চোখটা কিন্তু অনেক উন্নত। যতই তুমি ডিএসএলআর বলো, এলএসআর বলো, ওই আইফোনের ক্যামেরা, ওই স্যামসাং গ্যালাক্সি S26-এর ক্যামেরা বলো, যত উন্নত দামি দামি ক্যামেরা বলো না কেন, মানুষের চোখের উপরে কোনো কিছু কিন্তু নেই। মানুষ চোখ দিয়ে যা দেখতে পারে তার চেয়ে কিন্তু ভালো না। সুতরাং একটা জিনিস ফলো করো, তুমি অন্যান্য প্রাণীর চাইতে কিন্তু মানুষের চোখের দৃষ্টি কিন্তু অত্যন্ত তুখর এবং অত্যন্ত তীক্ষ্ণ। তাই বলা হয়েছে যে মানুষের বেলায় এদের দৃষ্টিশক্তি কী বলতো, বেশি উন্নত। যেহেতু আমরা মানুষের শ্রেণীবিন্যাস পড়তেছি, সুতরাং মানুষের বর্গ হলো প্রাইমেট, কারণ আমাদের উপযুক্ত ধরার মতো হাত আছে, আমাদের দৃষ্টিশক্তি বেশি উন্নত। আমার গোত্রের দিকে চলে আসি, চলো। আমাদের গোত্র কি? গোত্রে কি বলছে?
যে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। আমাদের গোত্র কি? আমাদের গোত্র হলো হোমিনিয়েডি। এই হোমিনিয়েডি, এই যে গোত্রটা, এই গোত্রের সাথে কেন এগুলোর কথা তুলনা করলো? একটা জিনিস ফলো করো, শিম্পাঞ্জি, গরিলা তোমরা কিন্তু দেখছো, অনেকটা দেখতে কিন্তু মানুষের মতোই, হাত আছে, পা আছে, অনেক কিছুই কিন্তু আছে। এই যে মানুষের মতোই অনেকটা দেখতে, আমাদের সাথে বৈশিষ্ট্য কিন্তু অনেক মিল। সুতরাং আমার বা শিম্পাঞ্জির বা তোমার বা গরিলার বা ওরাংওটাংয়ের এই যে বৈশিষ্ট্যের মিল থাকার কারণে ওদেরকে বা আমাদেরকে সবাইকে কার অন্তর্ভুক্ত করা হয়েছে বলো তো? তোমার হোমিনিয়েডি গোত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার ফলো করো গণ। গণটা কি? আমাদের গণ কিন্তু হোমো। দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। দেহের চাইতে মস্তিষ্ক সবচেয়ে বড়। তুমি একটা মজার জিনিসকে ফলো করে দেখছো যে আমাদের বডি, আমরা কিন্তু সবাই সাধারণত 45 কেজি থেকে সাধারণত 80 কেজি বা 90 কেজির মধ্যে আমাদের সাধারণত সবার ওজন হয়ে থাকে। তুমি একটা হাতির কল্পনা করো তো, হাতির কিন্তু মাথা বলতে গেলে তোমার দেহের সমান, অনেক বড়, বিশাল একটা বড় মাথা, বাট তোমার মাথাটা ছোট্ট একটা মাথা। তোমার এই মস্তিষ্কের ওজন কিন্তু তোমার 1300 গ্রাম প্লাস, তার মানে প্রায় 1.5 কেজির কাছাকাছি। অথচ এই জায়গাতে তুমি যদি হাতির মস্তিষ্কতা কল্পনা করো, ওর মাথা অনুপাতে বা ওর অত বড় সুবিশাল দেহ অপেক্ষা ওর মস্তিষ্ক কিন্তু অনেক ছোট। যেহেতু আমাদের দেহের চাইতে মস্তিষ্ক বড়, এমনকি দেখো আমরা খাড়া 2 পায়ে হাঁটতে পারি, 2টা পা। তুমি কি 4 পা দিয়ে হাঁটো বানরের মতো? না, আমরা 2 পায়ে হাঁটতে পারি। কিন্তু যেহেতু আমরা 2 পায়ে হাঁটতে পারি, আমাদের মস্তিষ্ক তীক্ষ্ণ এবং তুখর, এমনকি উন্নত অন্যদের চাইতে। দেহের চাইতে মস্তিষ্কের সাইজটাও কি বলো তো বড়। তুমি হাতির দেহ অনুযায়ী ওর ঘিলুর কথা কল্পনা করো তো, হাতির একটা পা কাটলে মনে হয় আমাদের মতো মানুষ কাটা 3-4টা বের হবে। অথচ হাতির বডির চাইতে কিন্তু তার ঘিলুটা অনেক ছোট, মস্তিষ্ক কিন্তু ছোট, বাট আমাদের বডির চাইতে কিন্তু দেখো মস্তিষ্ক অনেক কি বলো তো উন্নত এবং বড়। সুতরাং এই বৈশিষ্ট্য থাকার কারণে আমাদের মানুষের গণনা কি বলতো হোমো। এবার লাস্ট ধাপ কি? প্রজাতি। এই যে প্রজাতি, দেখো প্রজাতিতে খণ্ড কয়টা? হোমো সেপিয়েন্স। অন্য সবগুলো দেখো খণ্ড ছিল কয়টা করে? একটা করে, বাট এখানে দেখো খণ্ড কয়টা? 2টা। তাই কখনো যদি এমসিকিউতে আসে শ্রেণীবিন্যাসের কোন ধাপটি দ্বিখণ্ডক, অ্যান্সার কি দিবা? প্রজাতি। আর মনে রাখবা বাকি 6টা খণ্ড হচ্ছে বা 6টা ধাপ হচ্ছে, মনে রাখবা 1 খণ্ডযুক্ত। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছো। আর কেন এই প্রজাতিটা হোমো সেপিয়েন্স বলা হলো? একটা মজার জিনিস ফলো করো, যে কারণ চওড়া ও খাড়া কপাল আছে। দেখো তো আমাদের কপালকে অনেক চওড়া আর অনেক কি তোমার খাড়া না সামনের দিকে? এই যে তুমি যদি এই কঙ্কালের দিকে তাকাও, দেখো কপাল কিন্তু এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু কপাল অনেক বড়, কিন্তু একটা কপাল এমনকি চওড়া কিন্তু অনেকটা। প্যারাইটাল হচ্ছে তো এখানে আর এখানে, মাথা 2 পাশে 2টা, বাট কপালটা কিন্তু অনেক বড়। তাই ভাইয়া দেখো বলছে যে এদের চওড়া এবং খাড়া কপাল আছে। খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা। খুলি কোনটা? এই যে মাথার খুলি, এই খুলির হাড়গুলো কিন্তু অন্য হোমো যে গণ আছে, যে হোমোর অন্তর্গত যে গণগুলো আছে, এই গণটা মানুষের গণ হোমো, এমনকি অন্যান্য কিছু প্রাণীর বেলায়ও কিন্তু গণ কিন্তু হোমো আছে। অন্যান্য মানে হোমোগণের যে প্রাণীগুলো আছে তাদের তুলনায় এই যে মাথার খুলিটা, এই খুলির হাড়গুলো কি বলতো? এর খুলির হাড়গুলো কি তোমার হচ্ছে পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। মানুষের কি ব্রেন অন্যান্য প্রাণীর তুলনায় কি উন্নত না? মানুষ কিন্তু সৃষ্টির কি বলতো সেরা জীব। তাই মানুষের এখানে দেখো মানুষকে কি করা হয়েছে বলতো? মানুষকে কোন প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে? হোমো সেপিয়েন্স। তাই কেউ যদি প্রশ্ন করে অবশ্যই প্রজাতির নাম তোমরা কি বলবা বলতো? হোমো সেপিয়েন্স বলবা। অনেক সময় সৃজনশীলের গ নাম্বারে আমি একটু বলে দেই, সৃজনশীলের গ নাম্বারে এই মানুষের যে শ্রেণীবিন্যাসটা আছে, এই শ্রেণীবিন্যাসটা সুন্দর মতো কিন্তু সৃজনশীলের গ নাম্বারে চলে আসে, বৈশিষ্ট্য এবং তার কি এই নাম দিয়ে। আর এমসিকিউতে কি দিবে? হুট করে বলবে মানুষের বর্গ কোনটা, মানুষের ক্লাস কোনটা, মানুষের ফ্যামিলি কোনটা, মানুষের জেনাস কোনটা। আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা না। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা শুরু করব দ্বিপদ নামকরণ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।